আসসালামু আলাইকুম। দেশেরা মেডিকেল অ্যাডমিশন কোচিং ডিএমসি স্কলার্সের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি ছোট ভাই ও বোনেরা সবাই ভালো আছো। আমরা আজকে আরও একটা ক্লাস নিয়ে চলে আসলাম ফিজিক্সের। খেয়াল করে দেখো, মহাকর্ষ বিকর্ষ, তাই তো? তো জানি যে পৃথিবী হোক বা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু এর মধ্যকার যে আকর্ষণ সেটাকে আমরা বলি মহাকর্ষ। আর এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে একটা যদি অবশ্যই পৃথিবী হয়, মানে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ, এটাকে আমরা বলি কি? অভিকর্ষ, তাই না? এখন তোমাদের বইয়ের ক্ষেত্রে ফার্স্টেই আসলে এখানে আমাদের যে চ্যাপ্টার সাজানো হয়েছে তার ভিতর থেকে ফার্স্টে দেওয়া আছে, সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র, তাই না? তাহলে একটা কোশ্চেন হয়ে গেল যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর সূত্র দিয়েছেন কে? তাহলে হবে গ্যালিলিও, তাই তো? মুক্তভাবে পড়ন্ত বস্তুর সূত্র দিয়েছে কে? গ্যালিলিও। খেয়াল করে দেখো, এখানে তো সূত্র তিনটা আমরা জানি, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। এবং সেটার ক্ষেত্রে আমাদের জানতে হবে যেটা মেইন কথা, যে একটা বস্তু উপর থেকে পড়তেছে, মুক্তভাবে পড়ন্ত বস্তু, এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সেটা সমান সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? এটা একটা কথা। নেক্সট কথাটা কি বলেছিল? ভি সমানুপাতিক টি, এর বেগটা হবে কিন্তু যে সময়ে পড়তেছে সময়ের কি সমানুপাতিক। আরেকটা বলেছে উচ্চতাটা নির্ভর করতেছে কি? সময়ের বর্গের, মানে সময়ের বর্গের কিন্তু সমানুপাতিক, তাই তো? তো এগুলো থেকে কোশ্চেন হবে কিভাবে? আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হবে এরকম, যে মনে করো কোন একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, তার ক্ষেত্রে বলতেছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। তাহলে তিনটা সূত্র দেখে বলো তো, সবাই কমেন্ট করে বলো তো, যে কমেন্ট করে বলবা যে আমি বলেছি একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, এর প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা কত হবে। সবাই কমেন্ট করে এটা জানাও, সবাই কমেন্ট করে জানাও যে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড এবং তৃতীয় সেকেন্ড এর ক্ষেত্রে, প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড এবং তৃতীয় সেকেন্ড এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা কি হবে, অতিক্রান্ত দূরত্বের মনে করো হচ্ছে অনুপাতটা কি হবে, ঠিক আছে? সবাই জানাও। আচ্ছা, জিনিসটা কি হবে বলো তো? যেহেতু তোমাকে আমি বলেছি যে সময়ের বর্গের সমানুপাতিক, তাই না? অতিক্রান্ত দূরত্ব বা এটার ক্ষেত্রে যেই সমানুপাতিক টি স্কয়ার আছে, তাহলে সময়ের বর্গের সমানুপাতিক, সঠিক কথা, যেটা হচ্ছে কি হবে? তাহলে এটা হবে 1:4:9, তাই না? মানে সবগুলো বর্গ হবে। তাহলে কথা হচ্ছে ফার্স্টে থেকে আমরা কয়েকটা কথা জানলাম, যে আমাদের মুক্তভাবে যে পড়ন্ত বস্তু সেটা সূত্র দিয়েছেন হচ্ছে গ্যালিলিও, এবং তিনটা সূত্র জানলাম আমরা, তিনটা সূত্র, এবং তার থেকে একটা প্রমাণ আমরা জানলাম। এরপর আমাদের আসলে যেটা জানতে হবে সেটা হচ্ছে, বিজ্ঞানী গ্যালিলিও কিন্তু মুক্তভাবে পড়ন্ত বস্তুর সূত্রটা দিয়েছে, কিন্তু এটা প্রমাণ করেছে কে বলতো? প্রমাণ করেছে কিন্তু বিজ্ঞানী নিউটন। কোন পরীক্ষার মাধ্যমে? গিনি এবং পালক পরীক্ষার মাধ্যমে। তাহলে পড়ন্ত বস্তুর সূত্র দিয়েছে হচ্ছে নিউটন, মানে গ্যালিলিও, কিন্তু প্রমাণ করেছে কে? বিজ্ঞানী নিউটন, গিনি এবং পালক পরীক্ষার সাহায্যে। এটা বাতাসীন অবস্থায় আমরা যদি চিন্তা করি জিনিসটা, এবং পিসার যে হেলানো টাওয়ার থেকে যেটা বলি গিনি এবং পালক পরীক্ষা। হ্যাঁ, তপু অধিকারী অ্যান্সার দিয়েছিল, এবং সে স্বপ্নলোকের রাজকন্যা, তারপর হচ্ছে জান্নাতুল মাওয়া, থ্যাংক ইউ, তাসলিমা খাতুন অ্যান্সার দিয়েছে। তাহলে এইটা কিন্তু আমাদের জানতে হবে এখান থেকে, তাই তো? তাহলে একটা কথা, দেন আমরা আরো পরের দিকে চলে যাই, জিনিসটা আমাদের কি কি পড়তে হবে খেয়াল করে দেখো। এরপরে কেপলারের সূত্র আছে। কেপলারের তত্ত্ব থেকে মনে আসে না, আমরা কিন্তু এটা জানি, ভৌত জগত পরিমাপ এই অধ্যায়ে পড়ছিলাম, যে কেপলার বলেছে এই পৃথিবীর যে গ্রহ নক্ষত্র, মানে গ্রহ উপগ্রহগুলো আছে, ওগুলো কিন্তু উপবৃত্তাকারে পর্যবেক্ষণ, মানে পরিভ্রমণ করে। তাহলে জিনিসটা খেয়াল করে দেখো, আমাদের সূর্যের চারিদিকে যে গ্রহগুলো ঘুরতেছে, তাহলে সেটা কি কোন, মানে কি ক্ষেত্র হিসাবে? দেখো, উপবৃত্তাকারে প্রদক্ষিণ করবে, তাই তো? সূত্রটার ক্ষেত্রে আমাদের কেপলারের সূত্র জানতে হবে তিনটা, সেটা ক্ষেত্রে খেয়াল করে দেখো। আমরা বলি হচ্ছে ইএটি, ইট, তাই তো? তিনটা সূত্র সিরিয়ালি যদি বলি, ফার্স্টের সূত্র হচ্ছে যে আমরা বলছি ইলিপস, যেটা উপবৃত্তের সূত্র, ল অফ ইলিপস। দ্বিতীয় নম্বর যে সূত্র সেটা হচ্ছে এরিয়া, ল অফ এরিয়া, মানে কি ক্ষেত্রফলের সূত্র, তাই তো? এবং তৃতীয় নম্বর সূত্রটা হচ্ছে টাইম, তাই আমরা বলছি ইএটি। প্রথম সূত্র আমাদের কিন্তু সিরিয়ালি জানতে হবে জিনিসটা, যে কেপলারে 1 নম্বর সূত্র দিয়ে কি বোঝানো হয়েছে, 2 নম্বর সূত্র দিয়ে কি বোঝানো হয়েছে, 3 নম্বর সূত্র দিয়ে কি বোঝানো হয়েছে। তাহলে 3 নম্বর সূত্রটা হচ্ছে ল অফ টাইম। এখন ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু মেইনলি যেটা জানতে হবে সেটা খেয়াল করে দেখো, এই যে টি সমানুপাতিক, আমরা যদি বলি আর কিউ, টি স্কোয়ার, টির সাথে দেখো আর একটা সম্পর্ক দিয়ে আছে, সেটা হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে আর কিউ। এই আর দিয়ে আসলে আমরা বোঝাইতে চাচ্ছি যে সূর্য, মনে করো আমাদের যে কোনো গ্রহের কথা যদি বললাম,
এই সৌরজগতের কথা। তাহলে সূর্যকে কেন্দ্র করে কোনো একটা গ্রহ ঘুরতেছে, তাহলে যে সূর্য থেকে ওই গ্রহের গড় যে দূরত্ব, সেই গড় যে দূরত্ব সেটার সাথে কি সময়ে ঘুরতেছে পর্যায়কাল, সেটার একটা সমানুপাতিক সম্পর্ক দিয়েছে, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ। ঠিক আছে, তো এটা দিয়ে আসলে আমাদের কি করতে হবে, পড়ার ক্ষেত্রে মেইনলি আমাদের জানতে হবে যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক গুলো কেন জানতে হয়, যে এটা কত পার্সেন্ট বাড়াইলে ওইটা কত পার্সেন্ট বাড়বে, এটার জন্যই কিন্তু পড়তে হয়। এটা কত পার্সেন্ট বাড়লে ওটা কত পার্সেন্ট বাড়বে সেটার ক্ষেত্রে কিন্তু জানতে হয়, তাই না? তাহলে আমাদের ক্ষেত্রে দেখো, তাহলে একটা কোশ্চেন এখানে যদি আমি এই লাইনটা পড়ি, আমাদের মাস্টার বুকটা থেকেই কিন্তু আসলে মানে ফিজিক্সের বইগুলাতে জেনারেলি যেটা হয় যে মানে ইনফরমেশন গুলো কিন্তু একটা জায়গায় মানে গোছানো ভাবে নাই। মাস্টার বুকে হয়েছে কি, যে তোমরা মাস্টার বুকটা হাতে আছে, তোমরা জানো যে হচ্ছে যে ফিজিক্সটার ক্ষেত্রে মানে সবগুলা ইম্পর্টেন্ট লাইন পরপর কিন্তু গুছিয়ে দেওয়া আছে। তুমি যদি জাস্ট রিডিংও দিতে পারো জিনিসটা, তোমার কিন্তু আসলে একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারি মাস্টার বুকটাতে। ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে আমরা কিন্তু পড়লাম টি সমানুপাতিক মানে টি স্কোয়ার, আমরা পড়লাম কিন্তু টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউ, তাই না? তো এই যে গড় দূরত্ব, দেখো খেয়াল করে দেখো, গড় দূরত্ব যত কম হয় তাহলে এই যে আবর্তনকালও কি হবে, তত কম হবে, যেহেতু সমানুপাতিক, তাই না? এটা কিন্তু আমরা বুঝলাম। আরো দুইটা তথ্য আমরা একটু মুখস্থ করি, সেটা হচ্ছে সূর্য হতে পৃথিবীর দূরত্ব যদি অর্ধেক করে দিই, সূর্য হতে পৃথিবীর দূরত্বটা যদি অর্ধেক করে দিই, তাহলে নর্মালি আমাদের বছর হয় কত, 365 দিন, কিন্তু এটা তখন 129 দিনে বছর হয়ে যাবে। এগুলো আসলে প্রমাণ করা যায় বিভিন্ন এই যে সূত্র দিয়ে, কিন্তু আমাদের এত প্রমাণ জানতে হবে না, বিভিন্নভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বারবার এগুলো বিভিন্ন জায়গার কোশ্চেন, সেগুলোকে একসাথে সংযুক্ত করে লেখা হয়েছে, তাই তো? তাহলে এটা মানে যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি জিনিসটা আরো বুঝতে পারবে। 129 দিন হয়ে যাবে, তাই তো? আর সবসময় এটা হাতে ক্যালকুলেশন করা যায় না সবসময়, তো তোমাদের তো আসলে মানে ক্যালকুলেটর নাই যে দ্রুত তোমরা কোনো কিছু সমাধান করে ফেলবে। এই জন্য আমরা দ্রুত বারবার বেশি বেশি এমসিকিউ সলভ করবো, যাতে জিনিসটা আমরা বুঝতে পারি, তাই তো? এখন খেয়াল করে দেখো, এবং আবর্তনকাল কমতেছে বলে এই পয়েন্টটাতে কিন্তু লেখা আছে যে সূর্য এবং পৃথিবীর গড় দূরত্ব যত হ্রাস পাবে, খেয়াল করে দেখো বছরের দৈর্ঘ্যও তত কিন্তু কি হবে, হ্রাস পাবে। দ্যাট ইজ হচ্ছে তোমার আবর্তনকালটা, সেটাও হ্রাস পাবে, তাই না? মঙ্গল গ্রহে 691 দিনে বছর হচ্ছে, মানে তুমি এখানে বসে 365 দিনে এক বছর কল্পনা করতেছো, মানে তোমাদেরও দরকার এখন আসলে বছরটা একটু যাতে বেশি হয়, মানে দিনটা যদি তোমাদের কাছে আসলে 24 ঘন্টার থেকে মানে বেশি হইতো, তাহলে তোমাদের জন্য সুবিধাজনক হইতো। এই যে অবস্থা, মানে তোমাদের যে একটা কমপ্লিট টাইট প্যাকেজের মধ্যে এই যে কয়েকদিন তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য মানে সিলেবাস শেষ করার যে দৌড়ের উপর আছো, তাই না? তো তোমাদের কাছে এখন 24 ঘন্টা আসলে দিন হলে হচ্ছে না, এরকম একটা অবস্থা, তাই না? তোমাদের কাছে যেন 48 ঘন্টা হলে দিনটা বেশি ভালো হয়, এরকম একটা অবস্থা। যাক, সেটা আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদের সেটা হাতে নেই, কিন্তু যা আছে, যেটুকু সময় আছে সেটুকুর মধ্যে আমাদের পড়াশোনা করতে হবে, তাই তো? তাহলে খেয়াল করে দেখো, আশা করি এই অংশটুকু বুঝছো। এইটা যদি বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করে জানাও যে কেপলারের 2 নম্বর সূত্রটা কিসের সূত্র, কেপলারের 2 নম্বর সূত্রটা কিসের সূত্র বলেছি, কেপলারের 2 নম্বর সূত্রটাকে আমরা কিসের সূত্র বলেছি। তাসলিমা খাতুন লিখছে গিনিও পালক পরীক্ষায়, ধন্যবাদ। আমি স্বপ্নলোকের রাজকন্যা কমেন্ট করেছে যে হচ্ছে গ্যালিলিও দিয়েছে, নিউটন প্রমাণ করেছে, গুড, ভালো কথা, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। এখন খেয়াল করে দেখো পরবর্তী জিনিসগুলো আমরা একটু মনে রাখি, এখানে পরবর্তী অংশগুলো। তাহলে পরবর্তী অংশগুলোর মধ্যে আমাদের কোনটুকু পড়তে হবে, নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা আমরা জাতীয় জিনিস বারবার জানি, সেটা হচ্ছে কি এখানে খেয়াল করে দেখো, এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার বলতে কি, যে মহাবিশ্বের যে কোনো দুইটা উপাদান, তার ভর যদি একটা m1 হয় আর একটা যদি m2 হয়, মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে সমানুপাতিকটা কি হবে? তাহলে দেখতেছি এদের যে ভর, এই ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে, এই বল এদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। আর এই মহাকর্ষ সূত্র দিয়ে শুধুমাত্র কিন্তু আমরা আকর্ষণ ধর্মী বোঝাবো। তোমাদের মনে আছে যে জিনিসটা যখন তোমরা স্থিরতড়িৎ অধ্যায় পড়বা, সেই স্থিরতড়িৎ অধ্যায়ের ক্ষেত্রে তখন যে কুলম্বের সূত্র পড়বো আমরা, জিনিসটা সেম ধরনেরই, কুলম্বের সূত্র সেম ধরনের। ওখানে এম এর m1 m2 জায়গায় ওখানে Q1 Q2 ছিল, যদি ধ্রুবকটা চেঞ্জ ছিল 1/4πε0 আমরা বলতাম, তো অত দরকার নেই। আমরা জিনিসটা বলতেছি যে ওইটার ক্ষেত্রে কুলম্বের সূত্রের ক্ষেত্রে কিন্তু জিনিসটা ছিল কি, ওটা আকর্ষণধর্মী বিকর্ষণধর্মী দুই রকমই ছিল, কিন্তু মহাকর্ষ বল সবসময় আকর্ষণধর্মী, তাই তো? আমরা বলেছি, প্রথমেই বললাম যে পৃথিবী মানে আমাদের টোটাল মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ,
সেটাকে আমরা বলি হচ্ছে মানে মহাকর্ষ। আর সেই দুইটা বস্তুর মধ্যে একটা যদি অবশ্যই পৃথিবী হয় তাহলে সেটা হচ্ছে অভিকর্ষ, তাই তো? তাহলে এইখানে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই জিটা নিয়ে আমাদের বেশি কাজ করতে হবে। আর একটা হলো এই যে কার সাথে কোনটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এটা নিয়ে কাজ। তো যেহেতু দেখতেছে এটা হচ্ছে কি যে মধ্যবর্তী মানে মহাকর্ষ বলটা যে দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এটা কত গুণ বাড়লে ওটা কত গুণ বাড়বে। এই যে দেখো সেই কোশ্চেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে, ডেন্টালে কত জায়গায় আসছে এই ধরনের কোশ্চেন, তোমরা ইজিলি পারবে আশা করি। যদি আমরা মধ্যকার দূরত্ব যদি অর্ধেক করে দিই, এই মধ্যকার দূরত্ব অর্ধেক করে দিচ্ছে, তাহলে হাফের স্কোয়ার করলে জিনিসটা 1/4, উল্টাই দিলে জিনিসটা কত হয়ে যাবে 4 গুণ। ইজি কথা, এটা আমরা বুঝতে পারবো, তাই তো? আর 4 গুণ যদি মধ্যকার দূরত্ব 4 গুণ বৃদ্ধি পায় তাহলে 1/16, বিষয়টা এরকম হবে না? অর্থাৎ জিনিসটা তাই লিখছে 16 ভাগের 1 ভাগ, তাই তো কথাটা? তাহলে বুঝতে পারছো বিষয়টা? তাহলে এইটা কিন্তু ইজি ছিল, আমরা এটা এমনি জানি। এগুলোতে আমরা টাইম ব্যয় করে না করে পরবর্তী অংশগুলোতে যাই। পরবর্তী অংশগুলো থেকে যেটা আছে সেটা হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক। তাহলে তোমাকে আমরা কোশ্চেন করছিলাম, মনে আছে যে 2 নম্বর সূত্র দিয়ে কি মুসলিমা আক্তার তুমি লিখছো হচ্ছে ল অফ এরিয়া। থ্যাংক ইউ। আমরা EAT দিয়ে পড়ছিলাম, তাই তো? EAT প্রথম সূত্র ছিল, আমরা বললাম ইলিপস, সেটা হচ্ছে কি উপবৃত্তের সূত্র। 2 নম্বর সূত্রটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, এবং 3 নম্বরটা সূত্র হলো টাইম বা আবর্তনকাল বা পর্যায়কাল, এটা আমরা পড়ছিলাম, তাই তো? এখন খেয়াল করে দেখো মহাকর্ষ ধ্রুবক এর একক, মাত্রা, মান খুবই গুরুত্বপূর্ণ। এখন মহাকর্ষ ধ্রুবকের ক্ষেত্রে যা এবং নির্ভরশীলতা, তা সহজ কথা মানে এই জি এর মান আসলে কিছুর উপরেই নির্ভর করে না। তোমার যা দিক, সহজ কথা, প্রবেশতা, প্রবণতা, দিকদর্শিতা, হ্যাঁ, তার মানে এটা কোনো বস্তু কি পদার্থ দিয়ে কিছুর উপরে নির্ভর করে না, ঠিক আছে? তাহলে কোনো কিছুর উপর নির্ভর করে না, সহজ কথা। আমরা পড়বো যে জি এর ভ্যালুটা। আচ্ছা, আমাদের এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি মেন কথা, যে মহাকর্ষের যে একক, মাত্রা। আচ্ছা, এই মাত্রাগুলো আমরা আসলে মুখস্থ করবো কেন বলো তো? আমরা কেবলই শিখলাম একটা সূত্র, F = G m1 m2/r², শিখলাম না? তাহলে আমরা এখান থেকে বের করে নিই জিনিসটার মান, তাই না? এখান থেকে বের করলে নিলেই তো হবে যে G = তাহলে কি হলো F/r² m1 আর m2। তাহলে খেয়াল করে দেখো, F বলের মাত্রা আমরা জানি না, এটা তো অন্তত জানি যে বল ভর আর ত্বরণ, তাহলে mL2⁻² r²। তাহলে পৃথিবীর যত সব দূরত্ব, আমি বলেছিলাম পৃথিবীর যত সব দূরত্ব সেটা L দ্বারা প্রকাশ করি, পৃথিবীর যত সব ভর সেটা m দ্বারা প্রকাশ করি, আর পৃথিবীর যত সব সময় সেটা t দ্বারা আমরা প্রকাশ করি, তা না? তাহলে এটা L²। আর ভর m1 আর m2, ওটার জন্য আমাদের তাহলে m² চলে গেল নিচে, দুইটা ভর, তাহলে একটা যদি কেটে দিই m, তাই না? তাহলে এটা দেখো উপরে উঠে গেলে কি হবে বলো তো? তাই m এর মানে আমি যেটা জিনিস বলতে চাচ্ছি, l এর পাওয়ারে কিউব হইল, তাহলে তারপরে জিনিসটা হচ্ছে t এর পাওয়ারে দেখো অলরেডি -2 আছে, আর m এর পাওয়ারে 1 আছে, মানে -1, তাই তো? তাহলে জিনিসটা আমরা এমন বলতেছি, জিনিসটা আমরা বলি এমন যে লাটিম, তাই তো? আমরা বলি হচ্ছে লাটিম জিনিসটা 3, 2, 1, এর আগে মাইনাস, এর আগে মাইনাস। তাহলে মহাকর্ষ ধ্রুবকের মানে আমরা বের করব অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে, বা তোমাদের মানে টোটাল ফিজিক্স যখন পড়ছো, এটা কিন্তু আমরা নির্ণয় করে তারপরে অবশ্যই মনে রাখার চেষ্টা করব, কারণ পরীক্ষার সময় একটু যাতে আমাদের সন্দেহ না হয়, তাই তো? তা আমরা মহাকর্ষ ধ্রুবকের একক কি বলেছি তাহলে? লাটিম, তাই তো? 3, 2, 1, লাটিম 3, 2, 1, টি এর পাওয়ারে হচ্ছে -2 আর m এর পাওয়ারে কিন্তু -1 লাটিম। এবং সেটার ক্ষেত্রে তাহলে যদি আমরা হিসাব করি, দেখো খেয়াল করে দেখো, আমরা যদি সবগুলোর মান বসাই, তাই না? যে দূরত্ব মিটার², ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু এইটা পেয়ে যাব, সবগুলো বসাই যদি কেজির মান বসালাম, পার কেজি, পার সেকেন্ড², ঠিক আছে? আর নর্মালি যদি বল বসাইতাম, মানে আমরা একক বসাইতাম, এটার ক্ষেত্রে বলের একক তো নিউটন মিটার² পার কেজি², বুঝতে যেতে পারছি কথাটা? তাহলে এককটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের একক নিউটন মিটার² পার কেজি²। মানটা সবাই লিখবা, এখন সবাই কমেন্ট করবে, এটা 6.6 × 10⁻11, 6.6 × 10⁻11। তাসলিমা খাতুন লিখছো, ধন্যবাদ, ঠিক আছে? 6 সবাই কমেন্টকে এই রাশিটার নাম লিখো, এই রাশিটার মান লিখতে হবে, 6.673 × 10⁻11 নিউটন মিটার² পার কেজি²। এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের একক, খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে যদি কোশ্চেন করি যে মহাকর্ষ ধ্রুবক
কি বিষয়ের উপর নির্ভর করে? তুমি বলো কিছুর উপর নির্ভর করে না। তুমি যা দিবা অপশনে কোনো কিছুর উপর নির্ভর করে না। অপশন হচ্ছে কোনোটি নয়, বিষয়টা এমন, তাই না? এখানে একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন দিয়েছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেনে আমরা তো পড়ছি যে নর্মালি এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। খেয়াল করে দেখো, তোমাকে যদি এই যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্বের মান অন দিয়ে দেয়, ভরগুলোও যদি 1 কেজি 1 কেজি দিয়ে দেয়, তাহলে এফ এর মান কি, জির মান যা তাই। সহজ কথা, সেটাই মেডিকেল অ্যাডমিশন টেস্টে। তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ম্যাথ আসবে এমনই যেটা তোমরা হাতে করতে পারবা, এ নিয়ে চিন্তা করার দরকার নেই। আর যেগুলো আসবে অনুশীলনীয় কোশ্চেন, যদি কোনো কিছু হয় একটু উল্টাপাল্টা তাহলে সেটা অনুশীলনীয় কোশ্চেন। সো অনুশীলনীয় কোশ্চেন ভালোভাবে সলভ করতে হবে, প্লাস সাথে সাথে মানে আমাদের এই ছোট্টখাটো মানে ব্যাখ্যাটা জানতে হবে। তাহলে সবাই একটা জিনিস লিখবা, এটাই লেখো, লাটিম 321, লাটিম 321। সবাই কমেন্টে লেখো লাটিম 321। নাফি বিশ্বাস কমেন্ট করছে, ঠিক আছে, নাফি বিশ্বাস, ধন্যবাদ। এখন খেয়াল করে দেখো, তাহলে 321 তাহলে এটা বোঝা গেল। সবাই কমেন্ট করবা, আমি বলছি সবাই কমেন্ট করবা, সেটা হচ্ছে যে মহাকর্ষ ধ্রুবকের একটা সবাই কমেন্ট করবে। এখন অভিকর্ষীয় ত্বরণ যেটা জি এর ভ্যালু, আমরা জি থেকে কয়েকটা সূত্রই জানবো। জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, এটা আমরা জানি, সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এবং জি এর ভ্যালুর আরো দুটো কথা পড়তে হবে, সেটা হচ্ছে দেখো কতগুলো মেডিকেল ডেন্টালে এই কোশ্চেন গুলো এসে গেছে। এবং এটা ইজি কথা, সেটা হচ্ছে কি, আমরা যেটা বলতে চাচ্ছি পৃথিবীর, ঠিক আছে, পৃথিবী থেকে আমরা যত মনে করো এই উচ্চতা উপরে উঠতেছি, আর পৃথিবী থেকে দুটো সিনারিও আর কি, মানে এইচ গভীরতা ভিতরে ঢুকতেছি আমরা, এইচ গভীর ভিতরে প্রবেশ করতেছি এবং এইচ উচ্চতা উপরে উঠতেছি। তাহলে এই ক্ষেত্রে জি এর ভ্যালু কত, জি ড্যাশের মানে অভিকর্ষ ত্বরণের মান কত, আর এইখানে মনে করো পৃথিবী থেকে আমরা গভীরে আসলে তাই জি এর ভ্যালু আমরা বের করার জন্য সূত্র কি। তাহলে দুইটা সূত্র এটা মনে রাখবো আমরা। যদি এইচ উচ্চতায় উঠতে চাই তাহলে নর্মাল যে সূত্র ছিল জিএম বাই আর স্কোয়ার, সেই সূত্র মডিফাইড রূপ, ঠিক আছে, মডিফাইড রূপ হবে। এবং আমরা এইটা মনে রাখবো স্পেশালি, দেখো খেয়াল করে দেখো, দুইটার সাথে তুলনা করো। আর এটা হলো গভীরতার ক্ষেত্রে দুইটার সাথে তুলনা করো, ইজি কথা না, দুইটার সাথে তুলনা করো, দেখো কি আছে দুইটার মধ্যে পার্থক্য কি। এটা হচ্ছে, এটা সেই এইচ উচ্চতার ক্ষেত্রে জি এর রাশিমালা, তো সেটার ক্ষেত্রে দেখো 1 মাইনাস জি ইন্টু মানে ভূপৃষ্ঠে যে জি এর ভ্যালু 1 মাইনাস 2h বাই আর, আর ভিতরে গভীরের ক্ষেত্রে আমরা h বাই আর, মানে পার্থক্য হচ্ছে এই 2 তে, তাই তো, মানে এটাতে 2h বাই আর আছে, ওটাতে h বাই আর আছে। এই পার্থক্যটুকু আমরা মনে রাখবো, ঠিক আছে, পার্থক্যটুকু আমাদের মনে রাখতে হবে। খেয়াল করে দেখো, আমরা এখন পরবর্তী অংশটুকুতে চলে আসি। এখন জি এর ভ্যালু যেটা মনে রাখবা, আমরা জানি যে পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোল না, তাই না, পৃথিবীর কিন্তু সম্পূর্ণ গোল না। পৃথিবীর ক্ষেত্রে কি আমরা জানি না যে পৃথিবী হচ্ছে উপর দিকে, এটা যদি মেরু হয় আমরা জিনিসটা বলতে পারি পৃথিবী এরকম, সাপোজ কমলা লেবু আঁকায় ফেলেছি আর কি। তো যাই হোক, পৃথিবী সুন্দর একটা পৃথিবী আঁকালাম আমি। তো পৃথিবীর ক্ষেত্রে এইগুলো হচ্ছে মেরু, তাই তো, আর এটা হলো বিষুবীয় অঞ্চল। তাহলে এই যে এলাকা মানে যেটা, তাহলে দেখতেছে এখানে দৈর্ঘ্য যে আমাদের যে মানে এটার ক্ষেত্রে এই এদিক থেকে ব্যাসার্ধ বেশি, আর মেরু অঞ্চল এলাকায় ব্যাসার্ধ কম। তাহলে কিন্তু আমরা যেটা শিখলাম, যেটা যে জি এর মান জি এম বাই আর স্কোয়ার যেটা শিখলাম, তাহলে বুঝতে পারছি স্পেশালি যে আর এর ভ্যালু যেখানে কম, জি এর মান সেখানে বেশি। সহজ কথা, আর এর মান যেখানে মানে জির সাথে আর এর সম্পর্ক মানে ব্যাসার্ধের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, তা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে জিনিসটা ইজি কথা না, যে এখানে দেখা যাচ্ছে ব্যাসার্ধের মান কম, তাহলে ওখানে ও জি এর ভ্যালু বেশি, এবং সেটার ক্ষেত্রে আর এই ক্ষেত্রে খেয়াল করে দেখো যে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ যেহেতু তোমার বেশি, তাহলে সেখানে জি এর ভ্যালু কম। এবং সেটাই আসলে মেন কথা মনে রাখবা। এবং তোমাকে আরো একটা কথা শিখতে হবে, সেটা হলো আমরা যেটা শিখলাম যে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠি তাহলেও জি এর মান কমবে, ভূমি থেকে যদি নিচে নামি তাও জি এর মান কমবে। এবং এই দুইটার ক্ষেত্রে দুটো সূত্র কিন্তু আমি বলেছি, যে উপরে ওঠার ক্ষেত্রে কি হবে আর গভীরের ক্ষেত্রে কি হবে। সবাই এটা কমেন্টে লেখো, উপরে ওঠার ক্ষেত্রে কি আর নিচে নামার ক্ষেত্রে জি এর ভ্যালুর ক্ষেত্রে চেঞ্জটা কি ছিল সবাই বলো তো, চেঞ্জটা কি ছিল। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা তো মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চল বুঝলাম, কিন্তু সবসময় একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে যে ভূপৃষ্ঠে তুমি উপরে ওঠো আর নিচে নামো, ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি। কথা বুঝতে পারছো? সবাই কমেন্টে এই কথাটা বলবা যে ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি, উপরে নিচে কোনোটাই না, উপরে গেলেও কমবে জি এর মান, নিচে নামলেও
কমবে, ঠিক আছে। আর বাকি যে কথাবার্তা সেটা তো তোমরা এমনিই জানো, যেটা আমরা বললাম যে বিষুবীয় অঞ্চল এবং সাথে সাথে হচ্ছে মেরু অঞ্চলে জি এর মান বেশি, বিষুবীয় অঞ্চলে জি এর মান কম, এগুলো আমরা কিন্তু পারি। তাহলে এটা আমাদের জানতে হবে। এবং এই সব ছোটখাটো যে ম্যাথ, এটা তোমাদের কিন্তু পারা উচিত আসলে, যে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, তাহলে খেয়াল করে দেখো সেই সূত্রটাই তো, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, এর মান দিয়েছে হাফ, তাহলে বুঝতে পারছো কথাটা, হাফ আর স্কোয়ার দিলে এটা কি হয়ে যাবে, অবশ্যই 4 গুণ হবে। বুঝতে পারছো, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তখন মানে জির মান কি হয়, অবশ্যই বিপরীত দিক, তাহলে মাইনাস হবে তখন, এটা তোমরা পারবা এমনিতে। তো এইগুলো যেগুলো বিভিন্ন সালে কোশ্চেন আসছে দেখছো মাস্টারবুকে, সবগুলো কিন্তু পরপর যেগুলো দেয়া। আমাদের কয়েকটা কথা একটু মনে রাখবা, আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে পৃথিবী থেকে যদি আমি r/2 উচ্চতায় উঠি, মানে ভূপৃষ্ঠের ব্যাসার্ধ যদি r হয়, আমাদের পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয়, আমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় উঠি, তাহলে জি এর মান কিন্তু 0। তাহলে খেয়াল করে দেখো, সবাই কমেন্টে এই কথাটুকু লেখো, r/2 উচ্চতায় জি এর মান কত, r/2 উচ্চতায় জি এর মান কত, r/2 উচ্চতায় জি এর মান 0, r/2 উচ্চতায় জি এর মান 0। আর একটা তথ্য যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে বলে আমাদের পড়তে হবে, ঠিক আছে, সূত্র দিয়ে বের করা যায়, কিন্তু দেখো খেয়াল করে দেখো যে 100 কিলোমিটার মানে 1000 কিলোমিটার যদি উঁচুতে উঠি, অভিকর্ষ ত্বরণের মান 7.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি যদি ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উপরে উচ্চতায় উঠি, তাহলে 7.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন, ঠিক আছে, এটা জানতে হবে খুব ভালোভাবে। তাহলে আমরা বললাম একটা কথা, আমি যদি ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় উঠি, তাহলে আমার জি এর মান 0 হয়ে যাবে, তাহলে সেই বস্তুর ওজন তখন 0 হয়ে যাবে, কারণ W = mg, জি এর মান যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের ওজন 0 অনুভব করবো আমরা মহাবিশ্বে উঠতেছি, মনে করো এখন পৃথিবী পৃষ্ঠ থেকে উঠতে উঠতে এই জায়গাটাতে যখন আমাদের দূরত্বটা পৃথিবীর ব্যাসার্ধের সমান মানে অর্ধেক জায়গায় উঠে যাব আমরা, তখন হচ্ছে জি এর মান 0 হয়ে যাবে, অর্থাৎ আমাদের ওজনটাও 0 হয়ে যাবে। বুঝতে পারছো কথাটা, ওজনটাও 0 হয়ে যাবে। তাহলে এই কথাটাই বলছে, এবং জি এর মান 0 এটা আমরা পারছি মোটামুটি। তারপরে খেয়াল করে দেখো বাকি যে কাজ কি কি আমাদের পড়তে হবে। এখানে একটা কথা দিয়েছে, সেটা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠ এবং চাঁদের পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ অনুপাত, ঠিক আছে, ওই যে ব্যাসার্ধ। মনে রাখবে একটা কথা, সেটা হচ্ছে আমরা ওজন নিয়ে আসলে তুলনাটা করব। W = mg, পৃথিবী আর চাঁদ, আমরা মনে করো তোমার পৃথিবীতে ওজন হলো 30 নিউটন, মানে mg সহকারে যেটা বলতেছে 30 নিউটন। চাঁদে তোমার ওজন কত হবে, চাঁদে তোমার যদি ভর বলি কত হবে, তাহলে কিন্তু ওই 30 কেজি থাকে, মানে আমি যদি 9.8 গুণ দিয়ে মনে করো 30 নিউটন আছে, মানে কেজি। আমি যদি তোমাকে বলি যে তোমার পৃথিবীতে ওজন হলো 50 কেজি, চাঁদেও তোমার মানে পৃথিবীতে যদি তোমার ভর বলি 50 কেজি, চাঁদেও কিন্তু তোমার সেই ভরটা 50 কেজি। ভরের তো চেঞ্জ হয় না, আমরা জানি মোট পদার্থের পরিমাণ। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যে মনে করো সবাই এটা অ্যান্সার দাও, সেটা হচ্ছে পৃথিবীতে তোমার ওজন মনে করো 30 নিউটন, চাঁদে তোমার ওজন কত হবে। তো আমরা সবাই মনে রাখবো এই চাঁদে ওজনটা কি হয়, পৃথিবীর থেকে 6/1 মানে তাহলে 6 দিয়ে আমরা ভাগ দিব, তাই না, 6 দিয়ে ভাগ দিব, তাহলে 5×6 = মানে 5 নিউটন হয়ে যাবে চাঁদে। মানে যেটা বললাম, তাহলে যে পৃথিবীর তুলনায় আমাদের যে চাঁদে নিয়ে যায়, তাহলে 6/1 হয়ে যাবে, জিটা 6/1 হয়ে যাবে, এই কারণে আমাদের ওজনটাও কমে যাবে 6/1। মনে থাকবে কথাটা। মুসলিমা আক্তার লিখছে যে হচ্ছে এই r/2 উচ্চতায় জি এর মান 0, ধন্যবাদ। তাসলিমা খাতুন লিখছে, রুহি লিখছে, ধন্যবাদ। কিন্তু ইম্পর্টেন্ট একটা তথ্য, ম্যাথ কোশ্চেন কিন্তু আমরা সমাধান করে ফেললাম, যেটা তোমরা লিখছো, নাফি বিশ্বাস লিখছো, ধন্যবাদ। সেটা হচ্ছে খেয়াল করে দেখো 1000 কিলোমিটার উচ্চতায়, 1000 কিলোমিটার উচ্চতায় কিন্তু যে মানে জি এর ভ্যালুটা আমরা শিখলাম কিন্তু 7.33, একটা এক্সেপশনাল জিনিস আমরা শিখলাম। মানে হিসাব তো আমরা করতে পারবো, কিন্তু আসলে সব সুযোগ তো নাই। খেয়াল করে দেখো জি এর পরিবর্তন, জি এর মানের পরিবর্তন, তাহলে একটা জিনিস আমাদের জি এর মানের পরিবর্তন, উচ্চতার ক্রিয়া আমরা তো দেখলাম এতক্ষণ ধরে, তাই হিসাব করলাম। পৃথিবী থেকে কত উচ্চতায় উঠবো, পৃথিবী থেকে কত নিচতায় নামবো, মানে গভীরে নামবো। অক্ষাংশের ক্রিয়া আর ঘূর্ণন ক্রিয়া, খেয়াল করে দেখো পৃথিবীর যে আহ্নিক গতি বা ঘূর্ণন ক্রিয়া, এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটার ক্ষেত্রেও কিন্তু জি এর ভ্যালু চেঞ্জ হয়। তাহলে জি এর ভ্যালু খালি কিন্তু হচ্ছে উপরে নিচে গেলাম তাই জন্য না, বা মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চল সেটার জন্য না, মানে সব নির্ভর করতেছে ঘূর্ণন ক্রিয়া, অক্ষাংশের ক্রিয়া, উচ্চতায়, তিনটা মিলে।
তিনটা নির্ভর করতে হবে। আর যেখানে তিনটা জিনিস সেখান থেকে কোশ্চেন আসে কি বলতো, যে কোনটি নয়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা চেঞ্জ করে দিবে, এটা মাথায় রাখো, চেঞ্জ করে দিবে। এবং এখানে একটা কথা লেখা আছে 90 ডিগ্রি অক্ষাংশ, অর্থাৎ আমরা যেটা মেরু অঞ্চল আমরা জানি, সেই মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ। আমরা যেটা শিখছি মেরু অঞ্চলে সর্বোচ্চ, সেটাই হলো 90 ডিগ্রি অক্ষাংশ, তাই তো। এখানে দেখো কতগুলো ইম্পর্টেন্ট লাইন এখানে তুলে দেওয়া আছে, এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে কোশ্চেন, বিভিন্ন বোর্ডের কোশ্চেন, বিভিন্ন ভার্সিটির কোশ্চেন, সেগুলো কিন্তু একসাথে করে দেওয়া আছে। খেয়াল করে দেখো, ফার্স্টে একটা কথা বলতেছে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। দেখো পৃথিবী তো ঘুরতেছে, তো ঘুরলে জিনিসটা ওর কিন্তু দুটো, মানে সবসময় কোনো ঘুরন্ত বস্তু, মনে করো কোনো একটা কিছুকে বেঁধে আমি সুতায় বেঁধে এভাবে ঘোরাচ্ছি, এক্ষেত্রে কিন্তু দুইটা বল কাজ করে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে, আরটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল। তো যদি হঠাৎ করে ঘূর্ণনটা অফ হয়ে যায়, এই ঘূর্ণনটা অফ হয়ে গেলে তাহলে কি হবে, তাহলে দেখবা যে নর্মালি অ্যাকচুয়ালি এই যে কেন্দ্র বিমুখী বল থাকে না, এই কারণে যে ওজন আমাদের হয় অ্যাকচুয়ালি জি এর ভ্যালু, সেই জি এর ভ্যালুটা নর্মালি কিন্তু কম হয়। কারণ কেন্দ্র বিমুখী বল মানে কি, সে পৃথিবীকে দূরে সরে যাচ্ছে, এমন একটা বিষয়, পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। আর অভিকর্ষ ত্বরণ মানে কি, পৃথিবীর কাছে আসতেছে জিনিসটা, তাই না। তাহলে পৃথিবীর কাছে আসতেছে, তাহলে তোমার নর্মালি বলতেছি যে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার জন্য জি এর মান নর্মালি একটু কম হয়। তাহলে যদি তোমার ঘূর্ণনটা অফ হয়ে যায়, ঘূর্ণন যদি না থাকে, তাহলে কি হবে, এই ওজন আমাদের কিন্তু আস্তে আস্তে জি এর মান বাড়বে, আর জি এর মান বাড়লে আমাদের ওজন বেড়ে যাবে। চিন্তা করো জিনিসটা, তাহলে কিন্তু আমাদের ওজন বেড়ে যাবে পৃথিবীতে। ঘূর্ণন না থাকলে ওজন বাড়বে, কমেন্ট করো ঘূর্ণন না থাকলে ওজন বাড়বে। ম্যাথ কোশ্চেন কিন্তু 24-25 তোমার বড় ভাইদের, তোমাদের পরে কি আসে তাহলে দেখো, এই জায়গাটা জানতে হবে। তাহলে বুঝতে পারছো কথাটা, যে পৃথিবীর ঘূর্ণন না থাকলে ওজন বৃদ্ধি পাবে, বুঝতে পারছো। তাহলে পৃথিবীর ঘূর্ণন না থাকলে ওজন বৃদ্ধি পাবে, একটা গুরুত্বপূর্ণ কথা। এবং খেয়াল করে দেখো, বলেছে নিরক্ষরেখা মানে বিষুবীয় রেখায় এই জি এর মানটার প্রভাব, মানে এই যে ঘূর্ণন ক্রিয়ার প্রভাবটা বেশি। তাহলে একটা জিনিস কি তুমি বুঝতে পারছো, যে তাহলে পৃথিবীর ঘূর্ণন যদি অফ হয়ে যায়, তাহলে বিষুব রেখায় জি এর মানটা বেশি বৃদ্ধি পাবে, বুঝতে পারছো কথাটা। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে যেহেতু যে জায়গা থেকে ম্যাথ কোশ্চেন এসে গেছে, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। তাহলে সেই হিসাবে আমরা এক্সট্রা একটা তথ্য জেনে রাখলাম, যে পৃথিবীর ঘূর্ণন না থাকলে বিষুব রেখায় প্রভাবটা বেশি, ঠিক আছে, বিষুব রেখায় জি এর মানটা বেশি বৃদ্ধি পাবে, বুঝতে পারছো কথাটা। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, যে পৃথিবীর, তাহলে সবাই লিখো, অবশ্যই সবাই লিখবে এটা, যে পৃথিবীর ঘূর্ণন না থাকলে ওজন বৃদ্ধি পাবে। ধাম করে তুমি মনে করো এখন পৃথিবী ঘুরতেছে, হঠাৎ করে পৃথিবীর ঘূর্ণন অফ হয়ে গেল, তুমি নিজের একটু ভারী মানে আমার মতো ওজন মনে করবা নিজেরে, ঠিক আছে। যে এখন তুমি যদি হও 5 কেজি, এখন তুমি মনে করবা 10 কেজি আমার মতো, ঠিক আছে। নাফি বিশ্বাস লিখছে, ধন্যবাদ। যে পৃথিবীর ঘূর্ণন না থাকলে ওজন বৃদ্ধি পাবে, সবাই কমেন্ট করে এটা। তাহলে এই জায়গাটুকু আমরা জানলাম। এর পরে যে জায়গাটুকু আছে, যে বিভিন্ন গ্রহের ক্ষেত্রে মান দেয়া আছে, এটা আসলে সেলুসারের বইয়ের তথ্য। এটা তোমার এত তথ্য আসলে আমরা মনে রাখা সম্ভব না। যদি যখনও কোনো গ্রহ, মানে এই ধরনের কোশ্চেন যখন পড়বা, সবগুলো পড়ার পরে দেখো, এগুলো থেকে কিন্তু কোশ্চেন হয় না তেমন, পড়ার পরে যদি মন চাই পড়তে তুমি মানে বেশি থেকে কম সাজাবা, সহজ কথা, মানে বেশি থেকে কম সাজাও, নিজে সাজাই ফেলো, বেশি থেকে কম, যে শুধু মানে অপশন আসলে তখন তোমার এই জায়গা থেকেই আসবে। তুমি 9.8 না মনে রাখো, শুধু 9 মনে রাখো, বা সাপোজ 3.77 না মনে রাখো 3 মনে রাখো, জিনিসটা এভাবে বেশি থেকে কম সাজিয়ে ফেলবা। কিন্তু এটা অত ইম্পর্টেন্ট জায়গা না যেটা আমাদের মাস্ট করতেই হবে, বুঝতে পারছো। এই জায়গায় স্কিপ করা যায়। খেয়াল করে দেখো, আমরা কিন্তু তোমাকে বলছি অলরেডি যে চন্দ্রপৃষ্ঠে পৃথিবীর তুলনায়, ওজনের তুলনায়, মানে পৃথিবীতে কিন্তু চাঁদের থেকে 6 গুণ বেশি, মানে উল্টো কথা আর কি। মানে আমাদের যদি ওই যে উদাহরণ যেটা তোমাকে দিলাম, যে পৃথিবীতে যদি আমাদের ওজন 50 নিউটন হয়, চন্দ্রে সেটা হচ্ছে তোমার মানে 6/1 মানে 5 নিউটন হবে আর কি। এখন এই জায়গাটা, এই বক্সটা তোমাকে মুক্ত করতে হবে। বক্সের মধ্যে বিভিন্ন জায়গার এই যে 45 ডিগ্রি অক্ষাংশে মানে জি এর ভ্যালু দেয়া আছে। দেখো এটা ম্যাথ কোশ্চেন 17-18 সালে কোশ্চেন আসছে, তাই তো। তাহলে এই 45 ডিগ্রি এবং এটাকে বলছে আদর্শ মান। শুধু 9.8 জানলে কিন্তু হবে না, আদর্শ মানে কিন্তু অপশনে 9.8ও থাকবে, এটাও থাকবে। তো তোমাকে এইটা আগে ফিক্স করতে হবে, 9.80665, তাই তো। দেখো মেরুতে আমরা বলেছিলাম না জি এর মান সর্বোচ্চ, তাহলে 832, ঠিক আছে। এ দেখো ঢাকায়, তুমি ঢাকায় থাকো কিনা, তুমি এখন খুলনায় থাকতেছো, ঢাকায় থাকতেছো, তুমি সেই এলাকার নাম জানবে না ঢাকায় থাকলে?
9.7835, 9.7835 ঢাকায়। খেয়াল করে দেখো, বিষুবীয় অঞ্চলে 9.780, রাজশাহীতে 790। বিষুবীয় অঞ্চলে 780, রাজশাহীতে 790। কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের এটা জানতে হবে যে আমরা তাহলে পড়লাম আদর্শ মান 45 ডিগ্রি অক্ষাংশে, আদর্শ মান 9.8005। সবাই দ্রুত এগুলো লিখে ফেলো, নিজে একবার টাইপ করবা, তাতে তোমার মনে থাকবে। নিজে একবার টাইপ করবা, মনে থাকবে। তাহলে সবাই একবার কমেন্টে এটা লিখে ফেলো যে হচ্ছে আদর্শ মান কত ছিল, আন্দাজে লিখবা, উপরে আর দেখবা না। মানে আমি এটা উল্টাই দিচ্ছি যদিও, তাহলে লিখে ফেলো, সবাই একবার করে লিখে ফেলো। কি লিখবা? আমরা যেটা বলছি যে মেরুতে কত ছিল, আদর্শ মান কত ছিল, 9.80665। মেরুতে কত ছিল, 9.832। ঢাকায় কত ছিল, 9.7835। রাজশাহীতে কত ছিল, 9.79। এই মানে রাজশাহীতে কত ছিল, 790, আর বিষুবীয় অঞ্চলে 780। এই যে কথাটা বলছি লিখে ফেলো, সবাই কমেন্ট করবা, এইটার ক্ষেত্রে মান লিখবা, আদর্শ মান, অন্তত আদর্শ মান লিখবা। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, এটা কিন্তু আমরা অলরেডি পড়ছি, মহাকর্ষ ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণ। এটা কিন্তু ইজি, আমরা এটা জানি কোনটা স্কেলার। আমরা তো বলেছি এই মহাকর্ষ ধ্রুবক কিছুর উপর নির্ভর করে না, তোর দিক টিক কোনো কিছু জিনিস না এটা। ঠিক আছে, এজন্য এটা স্কেলার হবে, ওটা অবশ্যই ভেক্টর হবে, ত্বরণ যেহেতু ভেক্টর হবে। মনে থাকবে কথাটা? এটা আমরা ইজিলি পারি, এটা নিয়ে আমাদের কাজ নাই। ওজন নিয়ে আমরা একটু পড়ালেখা করলাম যে আমাদের যদি যে ভর নিয়ে কথা বলছে, 75 কেজি হলে চাঁদেও 75 কেজি হবে, এটাই ডেন্টালে কোশ্চেন। এই ধরনের ছোটখাটো ট্রিক্স দেওয়া থাকবে প্রশ্নে, এটা তোমরা আশা করি পারবা, এটা সমস্যা নাই। ঠিক আছে, এই যে বিষুবীয় অঞ্চলে আমাদের ওজন কম, কারণ জির মান কম, মেরুবীয় অঞ্চলে জির মান বেশি, এই জন্য ওজনও বেশি, এটা তোমরা পারবা আশা করি। ঠিক আছে, এই দেখো পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় এখানে একটা কথা বলেছে, আমি বললাম না পৃথিবী তো ঘুরতেছে, তাহলে পৃথিবী ঘোরার সাথে সাথে নভোচারীরাও যখন পৃথিবীকে এভাবে প্রদক্ষিণ করে ঘোরার ক্ষেত্রে, তখন এই কেন্দ্রমুখী এবং কেন্দ্রমুখী বল দুটোই সমান, তা সেটার কারণে ওজনহীনতা অনুভব করে। তাহলে তোমাকে কোশ্চেন দিয়েছে এরকম ভাবে, পৃথিবী প্রদক্ষিণ করার সময় একজন নভোচারী কেন ওজনহীনতা অনুভব করে? তাই ইজি কথা, মানে জিনিস আমরা জানি, কিন্তু আমরা জাস্ট একটু দেখে ফেললাম এটা। এখন খেয়াল করে দেখো, এই অধ্যায় বলি বা তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলি, এগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা একক আসে, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি মহাকর্ষ ক্ষেত্র আমরা জানি যে কোনো বস্তু তার এরিয়ার চারিপাশে যে অংশ জুড়ে মহাকর্ষ বলটা তার হলো মানে কার্যকর থাকবে, সেই এলাকাটা হলো মহাকর্ষ ক্ষেত্র। কোনো বস্তু তার চারিপাশে যে এলাকা জুড়ে, তো এই এলাকায় আমাদের কয়েকটা একক শিখতে হবে। একটা হচ্ছে মানে আমরা অবশ্যই কয়েকটা একক এখনই লিখবো, এখনই সবাই লিখবো, সাথে সাথে লিখো। যেটা হচ্ছে একটা লিখবো হচ্ছে, মনে করো আমরা কয়েকটা জায়গায় করে নিই, মানে এই এককগুলো কিন্তু প্রায়, মানে যখনই তুমি ফিজিক্স পরীক্ষা দিবা এই এককগুলো প্রায় হয়। সেটা হচ্ছে মনে রাখবে, একটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, একটা বললাম মহাকর্ষীয় প্রাবল্য, এবং সাথে সাথে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্যের সাথে সাথে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। যদিও এটা এই অধ্যায়ের না, কিন্তু একই রিলেটেড বিষয়, সেজন্য আমরা বললাম তড়িৎ প্রাবল্য, মহাকর্ষ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, আরেকটা জিনিস শিখবো মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব, মহাকর্ষ বিভব আর তড়িৎ বিভব, মহাকর্ষ বিভব, তড়িৎ বিভব। খেয়াল করে দেখো, আমরা যদি বলি মহাকর্ষ প্রাবল্য, মনে রাখবা প্রাবল্য, প্রাবল্য বল, প্রাবল্য বললে বল, সো এর এককে অবশ্যই নিউটন থাকবেই। তড়িৎ প্রাবল্য, প্রাবল্য বলেছে মানে নিউটন থাকবেই, বল আছে মানে নিউটন থাকবেই। ঠিক আছে, দেখো তাহলে মহাকর্ষ প্রাবল্য, প্রাবল্য মানে বলেছি মানে নিউটন থাকবেই। মহাকর্ষ কি নির্ভর করে? কেজি, ভর, ভরের কোনো বস্তু, তাতে এটার ক্ষেত্রে হবে কি নিউটন পার কেজি, নিউটন পার কেজি। তড়িৎ প্রাবল্য, এটা তো তড়িৎ মানে চার্জের বিষয়, তাহলে কুলম্ব, তাহলে এটা দেখো নিউটন পার কুলম্ব। ইজিলি বুঝতে পারছো কথাটা? আমরা চারটে একক মানে প্রায় আসে, তুমি দেখবা এরপরে তো তোমরা পেপার ফাইনাল দিবা, এরপরে তো সাবজেক্ট ফাইনাল দিবা, তখন এই চারটে এককের মধ্যে দেখবে একটা থাকবেই, দেখবা থাকবেই যে মহাকর্ষ প্রাবল্যের একক কি, তড়িৎ প্রাবল্যের একক কি, মহাকর্ষ বিভবের একক কি, তড়িৎ বিভবের একক কি। এবং জিনিসটা সিম্পল, মহাকর্ষ প্রাবল্য মানে আমি বলেছি বল, তড়িৎ প্রাবল্য, প্রাবল্য বললেই বল, এবং যেহেতু মহাকর্ষ বলেছে তাই নিউটন পার কেজি, তড়িৎ প্রাবল্য বলেছে তাই নিউটন পার কুলম্ব। বুঝতে পারছো কথাটা? এবার বলছি যে বিভব, বিভব মানে মনে রাখবা কাজ, বিভব মানে কি বলেছি? কাজ, তাহলে কাজের একক কি? জুল। তাহলে তুমি তড়িৎ বিভব পড়ছো, তড়িৎ ক্ষেত্রের বিন্দু, তাহলে ওখানেও জুল হবে।
তাহলে মহাকর্ষ বিভব তড়িৎ বিভব দুইটাতেই জুল হবে, কিন্তু মহাকর্ষ বিভব কাজ করে কি নিয়ে? ভর নিয়ে, তাই তো? মহাকর্ষ বিভব কাজ করে ভর নিয়ে, তাহলে এটা হবে জুল পার কেজি, জুল পার কেজি। তড়িৎ বিভব তাহলে কি হবে? জুল পার কুলম, যেটাকে আমরা ভোল্ট বলি, ভোল্টেজ ভোল্ট বলি। তাহলে তড়িৎ বিভব হবে জুল পার কুলম, আর দেখো এদিক থেকে মহাকর্ষ বিভব হবে জুল পার কেজি। লাইনটা বুঝতে পারছো? সবাই যদি বুঝতে পারো অবশ্যই যে জায়গাটা লেখা শুরু করো। সবাইকে এটা পারতে হবে, সবাইকে এটা পারতে হবে। বুঝতে পারছো কথাটা? মহাকর্ষ প্রাবল্য বললাম, তাহলে মহাকর্ষীয় প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, মহাকর্ষ বিভব, তড়িৎ বিভব, এই কয়টার একক খুবই খুবই গুরুত্বপূর্ণ, জানতে হবে কিন্তু। হ্যাঁ, এইটা কিন্তু আসে। এখন তুমি একটু জিনিসটা খেয়াল করে দেখো তো, এটা বুঝতে পারছো? সবাই এইটা একটা দুটো করে কমেন্ট করো, না হলে তোমার মনে থাকবে না। আমি বারবার বলছি, কমেন্ট করার সুবিধা হচ্ছে একটাই, সেটা হচ্ছে তুমি যখন কমেন্ট করবা সেটা দিয়ে অন্তত লিখবা, এটাই তোমার মনে থাকবে। কারণ তুমি ভুল করবা, তুমি ভুল দেখে দিব, এটা হলো কথা। এখন খেয়াল করে দেখো, মহাকর্ষ প্রাবল্যের ক্ষেত্রে নর্মালি সূত্রটা কি দিয়েছে দেখো, আমরা এই সূত্র থেকেই কিন্তু জিনিসটা কাজ করছি, যে ই ইজ ইকুয়াল টু এফ বাই এম। এই জন্য কিন্তু নিউটন পার কেজি কথাটা লিখতে পারছিলাম। তো নিউটন পার কেজি এটা যদি লিখি, নিউটন রে মনে করো এর একক, তাহলে নিউটন পার কেজি এমনি হয়ে গেল, তাই তো? আমি ধরো চাচ্ছি যে না, আমি এখন নিউটন পার কেজি লিখতাম না, তাহলে কি লিখবা তুমি? নিউটন মানে তো বল, বল মানে হচ্ছে ভর আর ত্বরণ, ঠিক আছে? ভর আর ত্বরণ মানে কি জিনিসটা? কেজি, ঠিক আছে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার যাবে না? তাহলে মানে নিউটন তো বল, এম এ জিনিসটা, তাই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না? আবার আর একটা আছে কেজি, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, এটা তো আবার পার কেজি, কেজি আর কেজি কেটে গেল, থাকলো কি? শুধু মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ তুমি খেয়াল করে দেখো, তুমি কিন্তু পেয়ে গেছো কি? অভিকর্ষ ত্বরণের পেয়েছে গেছো, তাই না? ত্বরণের একক পেয়ে গেছে কিন্তু। তাহলে আমরা যেটা বললাম যে মহাকর্ষ প্রাবল্য যেটা, সেটা অভিকর্ষ ত্বরণের সমান। মহাকর্ষ প্রাবল্য অভিকর্ষ ত্বরণের সমান, মহাকর্ষীয় প্রাবল্য অভিকর্ষীয় ত্বরণের সমান। বুঝতে পারছো কথাটা? এবং দেখো তিনটা চারটা সূত্র আছে, ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, ঠিক আছে? ওই যে মহাকর্ষ বিভব, ঠিক আছে? ডিভি বাই ডিআর। দেখো খেয়াল করে দেখো, ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, আমরা পড়ছি কিছুক্ষণ আগে, তো পড়লাম জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, কিছুক্ষণ আগে পড়লাম না? সেটার সাথে তো মিল, এই জন্যই তো বললাম মহাকর্ষ প্রাবল্য এই জিনিসটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমান। বুঝতে পারছো? তা যেহেতু তোমাকে পড়লাম যে মহাকর্ষ প্রাবল্য অভিকর্ষ ত্বরণের সমান, তাহলে দেখো ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে মাত্রাও কি হবে? এল টি টু দি পাওয়ার -2। বুঝতে পারছো? মানে বেসিক যদি আমরা জিনিসটা বুঝি, তাহলে এটা কিন্তু এমনি করা যায়। বেসিক বুঝলে এমনি তুমি সবকিছু করতে পারবে। এখন খেয়াল করে দেখো, যেহেতু আমরা বললাম ইজ ইকুয়াল টু, মানে আমরা বললাম যে ইজ ইকুয়াল টু বিন্দু চার্জের ক্ষেত্রে, দেখো ওখানে পড়ছো জিএম বাই আর স্কোয়ার, দূরত্বের সাথে জিনিসটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে মেরু অঞ্চলে তো জি মানে আর এর ভ্যালু কম, তাহলে তীব্রতা কি হবে? সর্বাধিকই হবে। আর বৃহস্পতি গ্রহের ব্যাসার্ধ সবচেয়ে বেশি, তা আর বেশি, ঠিক আছে? মানে এইটার ক্ষেত্রে, মানে এইগুলোর ক্ষেত্রে দেখো, তাহলে এটা আর বেশি, এটা অন্যভাবে প্রমাণ করতে হবে যে ভর বেশি বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে। মানে সবচেয়ে যে বড় গ্রহ সেটা হচ্ছে কিন্তু বৃহস্পতি। আর এর সাথে কেন তুলনা দিলাম না? কারণ এই যে জিএম বাই আর স্কয়ার, এটা হলো বিন্দু ভরের জন্য প্রযোজ্য, ঠিক আছে? বিন্দু ভরের জন্য প্রযোজ্য। এখন বৃহস্পতি গ্রহ বিন্দু ভরের জন্য প্রযোজ্য। আর জিনিসটা হচ্ছে বৃহস্পতি গ্রহ মানে যতগুলো গ্রহ আছে তার মধ্যে সবচেয়ে বড়। বুঝতে পারছো? তো এই কারণে ওর ভর সবচেয়ে বেশি, এই জন্য প্রাবল্য সবচেয়ে বেশি হয়েছে, ঠিক আছে? এই কথাটা মনে রাখতে হবে। মহাকর্ষ বিভব আমরা বলছি অলরেডি যে জুল পার কেজি কেন হবে, বুঝতে পারছো কথাটা? এবং ডাব্লিউ বাই এম, কাজ ডিভাইডেড বাই, তাহলে এখান থেকে আমরা ভর সেটা পেলাম। এখন খেয়াল করে দেখো, তাহলে এইগুলো কিন্তু আমরা মোটামুটি জানছি, এইখানে এইগুলো আমরা পারি। আমাদের এরপরে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে যাই, এইখান থেকে এই জিনিসগুলো লাগবে না, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, একবার একটু দেখতে পারো। মানে সূত্রগুলো যদি পারো, জিনিসটা একবার একটু রিডিং দিতে পারো, যে বিভবের ক্ষেত্রে, প্রাবল্যের ক্ষেত্রে ওটা তো জিএম বাই আর স্কোয়ার, এটা তো কেবলই বললাম, তাই না? আর এটা জিএম বাই তাহলে আর হবে, দুটোর মধ্যে একটাই পার্থক্য, কিন্তু অতটা ইম্পর্টেন্ট জায়গা না। ভার কেন্দ্র আর ভর কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ। তো বলেছে কোনো বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, কোনো বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন, তার ওজন একটা বিন্দুর মধ্য দিয়ে সর্বদা ক্রিয়া করে, একটা বিন্দু, তাই না? এটাকে তুলনা করা যায় যে আমার বস্তুটা মনে করো হচ্ছে যেমনই থাক না কেন, এমন এমন
প্রতিফলিত থাকুক না কেন, তার একটা বিন্দু দিয়ে সকল ওজনটা সর্বদা ক্রিয়া করে, সেটাকে আমরা বলবো হচ্ছে ভার কেন্দ্র। সেটাকে আমরা বলবো ভার কেন্দ্র। আর ভর কেন্দ্র কি? মনে করো এত বড় বস্তু, সেটার ভরকে আমরা যদি কোনো একটা বিন্দুকে কেন্দ্রীভূত করতে পারি, মানে নিজের মানে দুটোর মধ্যে সংজ্ঞার চেঞ্জটুকু এটা যে তার ওজন, মনে করো এই একটা কলম আছে, এর মাঝের একটা বিন্দু আমি কল্পনা করলাম, সেই কল্পনা করলে সেই জায়গাটা যদি আমি কোনোভাবে বসাইতে পারি, এটা কিন্তু আমি সোজা রাখতে পারবো জিনিসটা। তাই তাহলে এটা হলো ভার কেন্দ্র। ভর কেন্দ্র সমস্ত ভর যখন কেন্দ্রীভূত মনে করা যাবে একটা বিন্দুতে, তাকে বলবো ভর কেন্দ্র। এখন তোমাকে এটা পারার থেকে যেটা পারতে হবে সেটা হচ্ছে এইগুলা খুবই আসে এই জায়গা থেকে, এখান থেকে খুবই কোশ্চেন আসে। সেটা হচ্ছে কি, তার মধ্যে থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এইটা, যে সুষম সিলিন্ডারের ক্ষেত্রে মানে আমাদের এই যে অভিকর্ষ কেন্দ্র বা আমরা যেটা বললাম যে ভার কেন্দ্র, সেটার অবস্থান। এটা তো বোঝা যাচ্ছে যেগুলো বৃত্তাকার থাকবে তার একেবারে কেন্দ্রে থাকবে না, তার কেন্দ্রেই থাকবে কিন্তু তোমার হচ্ছে ভার কেন্দ্রটা। মানে যেগুলো সামান্তরিক, সে সামান্তরিকের ক্ষেত্রে কি হবে বলতো? সামান্তরিকের ক্ষেত্রে বলেছে কর্ণ, এই কর্ণের মধ্যবিন্দু, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাগুলোর, ত্রিভুজের ক্ষেত্রে কি বলেছে? মধ্যমাগুলোর মানে একেবারে বিন্দু, মানে ছেদবিন্দু যেগুলো, এটা ততটা আসে না, আসে এইটা সুষম সিলিন্ডার বা বেলন আকৃতির দণ্ড। এর ক্ষেত্রে কি হবে বলতো? অক্ষের মধ্যবিন্দু, অক্ষের মধ্যবিন্দু, অক্ষের মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে তোমাদের কি মনে আছে যে তোমরা সবাই এখন কমেন্টে লিখবা ই সমান সমান জি, ই সমান সমান জি এর মানে কি বলতো? ই সমান সমান জি এর মানে কি বলো? আমরা বললাম ই সমান সমান জি। ধন্যবাদ, অনেকে কমেন্ট করছো। ওই যে একক কয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাসলিমা খাতুন লিখছো, নাফি বিশ্বাস লিখছো, ঠিক আছে। একক কয়টা খুবই গুরুত্বপূর্ণ, সবাই কিন্তু এটা লিখতে থাক। হ্যাঁ, ই সমান সমান জি, কমেন্টে সবাই লেখো ই সমান সমান জি। কারণটা কি? আমরা বললাম যে মহাকর্ষ প্রাবল্য অভিকর্ষ ত্বরণের সমান, মহাকর্ষ প্রাবল্য অভিকর্ষ ত্বরণের সমান, তাই তো? আচ্ছা, তা এইখানে জিনিসটা দেখো, খেয়াল করে দেখো, আমরা আর যেটা পড়বো সেটা হচ্ছে মুক্তিবেগ। এখন মনে করো তোমার আর পড়ালেখা এখন ভালো লাগতেছে না, হ্যাঁ এত মেডিকেলের এত চাপ নিয়ে পারা যায় মানুষের, তো তুমি চাচ্ছ যে পৃথিবী ছেড়ে আমি এখন বিশাল বেগে যাব, তাহলে তুমি আর পৃথিবীতে আর চলে আসা লাগবে না আর কি, বিশাল বেগে যেতে হবে। আর সেই বেগটা তুমি পাইলেই হলো আর কি, অর্থাৎ পলায়ন বেগ, পলায়ন বেগ বা নিষ্ক্রমণ বেগ। তো এইটার ক্ষেত্রে কি বেগে তোমারে আমরা যদি এখন পাঠাই দিতে পারি, ঠিক আছে, তাহলে তুমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারো। তার সূত্র হলো এই, নিজে বা নিজের জন্য ক্যালকুলেট করে নাও। বুঝতে পারছো? দেখো এখানে সবচেয়ে বড় বিষয়, তুমি আমার মতো মোটা হও আর চিকন হও সেটার উপর কোনো নির্ভর করতেছে না। বুঝা গেল কথাটা? নির্ভর করতেছে দেখো যে অভিকর্ষ ত্বরণ জি, এম আর আর। তাহলে কি বুঝালাম? পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ভর এবং মহাকর্ষ, মানে জিনিসটা এটা তো দুর্ভোগ, জি তো মহাকর্ষ দুর্ভোগ, এটা তো আছেই, এটা তো তোমার এটাও দুর্ভোগ। তাহলে নির্ভর করতেছে মূলত হচ্ছে ভর আর মানে ব্যাসার্ধ এবং সাথে সাথে হচ্ছে এখানে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে তুমি আমার মতো মোটা হও, যাই হোক, তোমার মনে চাচ্ছে পৃথিবী ছেড়ে এখন আমি বিশাল বেগে চলে যাব, তাহলে সে বিশাল বেগে যাইতে গেলে নিজের ক্যালকুলেট করে নিবা কত বেগে তোমার পাঠাতে হবে, ঠিক আছে। তারপরে একটা কামান সেট করবা, নিজে সে কামানের উপর বসে পড়বা, এবার কামানটা সেই বেগটা দিয়ে দিবা আর কি, তাহলে তুমি চলে যেতে পারবা। বিষয়টা হলো সিম্পল, সিম্পল এটাই। এখন কথা হচ্ছে এই যে জিনিসটা যেটা তোমাকে বললাম, এটা মান মুখস্থ করতে হবে, ঠিক আছে। পৃথিবীর জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না, তোমাকে অলরেডি ক্যালকুলেশন করে দিয়েছে। বুঝতে পারছো? তুমি এতক্ষণ ধরে যে কষ্ট করতেছিলে, কষ্ট করা লাগবে না, ক্যালকুলেশন করে দিয়েছে। বলতেছে তোমাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি তুমি যাইতে পারো, ঠিক আছে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে তোমরা যদি আমি পাঠাইতে পারি, তাহলে তুমি পৃথিবী ছেড়ে একেবারে চলে যাবা যেখানে যাওয়ার দরকার, যা মন চাবে যতদূর যাওয়ার দরকার তুমি চলে যাবা। এখন বাকিগুলো আমাদের কিন্তু পড়তে হবে। বৃহস্পতি বলেছি সবচেয়ে বড় গ্রহ, তাহলে ওর মানটাও সবচেয়ে বড় হবে। বৃহস্পতি বলেছে সবচেয়ে বড়, তা দেখো যতগুলো আছে তোমার অপশন যখন বানাবে অবশ্যই এগুলোর মধ্যে থেকেই বানাবে, তাহলে এটাও বড়। বুধ, আমরা বুধ লিখতে গেলে বয় রস্যু দেওয়া দেখি না, আরে বর তো এটা তো দেখো সার, সার না জিনিসটা এইরকম না, সার, সিম্পল। এগুলো ছোটখাটো এডিট করে নিয়ে তুমি বুঝতে পারবা, জিনিসটা কিন্তু এমন, তাই না। চাঁদ, পৃথিবীতে 11, তো মানে পৃথিবীর ভাই ছোট ভাই তার নাম না জানলে হবে? এটা হবে? চাঁদে তুমি গেছো, চাঁদের থেকে বেরোবা কেমনে তা শিখতে হবে না? পৃথিবীর থেকে চাঁদে গেছো কোনো রকম ভাবে, তা চাঁদের থেকে বেরোবা কেমনে সেটাও তো শিখতে হবে।
সেটা 2.4। ঠিক আছে, দেখো চাঁদ। আর কি জিনিস? শুক্র। শুক্র শুক্রতে স আছে 10, 10 স আছে, বানাই দাও এটা। এগুলো ছোটখাটো এডিট করে নিয়ে মুখস্থ করে ফেলবা। 10, তাই তো। মঙ্গল গ্রহ, মঙ্গল 5 দিন কোনো কাজ করলে অবশ্যই তুমি যে 5 দিন পড়ালেখা করতে পারো, তোমার জন্য অনেক মঙ্গল। তোমরা তো একদিনও পড়ালেখা করতে চাও না, 5 দিন পড়ালেখা করতে পারে একটা না, তাহলে সেটা মঙ্গল হবে তোমার জন্য। মঙ্গল গ্রহে 5 মনে থাকবে। পৃথিবী কে আমরা যদি বললাম 11.2, বৃহস্পতি গ্রহ সবচেয়ে বড় বলেছি, তো এই কারণে অবশ্যই এটার মানটা সবচেয়ে বেশি বড় হবে। বুধ, ঠিক আছে, 4.3 হবে। চাঁদ 2.4 হবে। শুক্র 10। আমরা শুধু 10 মনে রাখলেই না। খেয়াল করে দেখো, তাহলে সিম্পল কথা, এটা কিন্তু মনে রাখতে হবে। পৃথিবীর গড় ঘনত্ব 5.5 × 10⁻³ মনে রাখবো। আর সূর্যের ভর আমরা বহুতবার পড়ছি, এটা 2 × 10⁻30 কেজি। ঠিক আছে, আর পৃথিবীর ব্যাসার্ধ, এই কয়েকটা জিনিস আমাদের জানা ফরজ, কারণ আমাদের নিজের জিনিস না। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? এ তো সারা বছর ধরে পড়ি, প্রায় 15 কোটি কিলোমিটার। এভাবে পড়ি না, প্রায় 15 কোটি কিলোমিটার। এবং এটাকে বলা হয় কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কিন্তু এখানে 5 লিখছে, তো 1.495 এভাবে হিসাব করি। সূর্যের ভর আমরা পড়বো 2 × 10⁻30 কেজি। ঠিক আছে, দেখো খেয়াল করে দেখো, 6400 কিলোমিটার আমরা বলি, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো সেটাকে এডিট করে লিখছে একটু। আর পৃথিবীর গড় ঘনত্ব 5.5 × 10⁻³ মুখস্থ করতে হবে এটা। বুঝতে পারছো কথাটা? চলে যাচ্ছে এখন মুক্তিবেগ। তাহলে আমরা কি বললাম বুঝতে পারছো? এই যে নির্ভরশীলতা বলেছে 3টা, এটা কিন্তু আমরা বলছি অলরেডি। ওই যে সূত্রের ক্ষেত্রে দেখছো না, যে gm/r আর এ পাশে √2gr, তো সেটার ক্ষেত্রে নির্ভরশীলতা নির্ভর করতেছে খালি অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, ভর, গোড়ের ভর আর ব্যাসার্ধের উপর। ঠিক আছে, মুক্তিবেগ তোমার কোনো বস্তু মানে বস্তুর ভরের উপর কোনো নির্ভর করতেছে না। এখন আমরা চলে আসলাম এই অধ্যায়ের মোটামুটি শেষের দিকের টপিকসে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো, আমরা যে কথাগুলো বললাম, তাহলে তোমাকে যে মুক্তিবেগের মানগুলো বললাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি পারবা? তোমরা এখন বলো তো, বুধের ক্ষেত্রে মানে মুক্তিবেগের মান কত? সবাই কমেন্ট করো, বুধ এর ক্ষেত্রে মুক্তিবেগের মান কত? ঠিক আছে, এটা কমেন্ট করো সবাই। এখন খেয়াল করে দেখো, মুক্তিবেগের ক্ষেত্রে এই বক্সটা আবার খুবই গুরুত্বপূর্ণ জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। তো কিভাবে জানবো আমরা? খেয়াল করে দেখো, এটাকে কি বলতেছে তাই বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে বলতেছে যে এই যে মুক্তিবেগ মানে ভিই, এসকেপ ভেলোসিটি ভিই, এটা তুমি স্কোয়ার করবা। মানে আমরা যেটা পড়লাম না কেবলই, পৃথিবীর জন্য 11.2 কিলোমিটার/সেকেন্ড, এটারে তুমি স্কোয়ার করবা, তারে আবার 2 দিয়ে ভাগ দিবা। তা কোনো বস্তুর বেগ মনে করো তুমি, আমি যেটা বলতে চাচ্ছি সহজ কথায়, মনে করো পৃথিবীর একেবারে হিমালয় চূড়া, এটা একেবারে তুমি দাঁড়িয়ে আছো এখানে একটা বন্দুক নিয়ে, গুলি ছুড়বে এখান থেকে। এখন তুমি কত বেগে গুলি ছুড়লে তুমি চাচ্ছ? মনে করো এখানে বিশাল একটা বেগ দিলা, মনে করো গুলি এইদিকে যাতে চাচ্ছে, আর এদিক দিয়ে পৃথিবীর মহাকর্ষ বল বলতেছে তুমি এদিকে আসো। এই করে এই বস্তুটা কিছুক্ষণ পরে এখানে পড়বে। মনে করো আরো ভীষণ বেগে তুমি গুলি করলা, করে কিছুক্ষণ পরে তো এ তো পড়ার জায়গা পাবে না আশেপাশে, তখন কি হবে বলতো? কিছুক্ষণ পর এ ঘুরে এসে তোমার গুলিতে তুমি মরে যাবা। সহজ কথা হলো এটা এখানে তাই বলতে চাচ্ছে। তো সেটা কিভাবে বলতে চাচ্ছে তাই আমরা আগে বুঝি। আমরা যেটা বলতেছি, মুক্তিবেগের স্কোয়ার করলাম, তাহলে 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে সে মানটা হবে 7.88। আমরা কয়েকটা সিনারিও এখানে পড়বো। সেটা হচ্ছে এই যে 7.88 বললাম, এই 7.88 এর কম তোমার বেগ, মনে করো এখন 7.88 কিলোমিটার/সেকেন্ড, সব কটার ক্ষেত্রে আমরা কিলোমিটার/সেকেন্ড বসাচ্ছি। এই 7.88 কিলোমিটার/সেকেন্ডের কম একটা আছে 7.88, আর একটা আছে 7.88 থেকে 11.2, যেটা আমরা মুক্তিবেগ বলেছি। আর একটা আছে কি বলতো 11.2, আর একটা আছে 11.2 এর বেশি। এই কয়টা সিনারিও তোমার বক্সে লেখা আছে। 7.88 এর কম, 7.88, তারপরে 7.88 থেকে 11.2, এবং জিনিসটা হচ্ছে 11.2, তারপরে 11.2 এর বেশি। একবার পড়লে এমনি বুঝতে পারবা যে সিরিয়ালটা কি লিখলাম আমি। এবং আমাদের জানি তো মুক্তিবেগ 11.2, এবং এইটা এখানে লেখা, যেটাকে v²/2, 7.88 কোথায় পালাম? v²/2। এখন এইটার ক্ষেত্রে পড়তে হবে কি? পড়তে হবে, মনে রাখবে এভাবে পড়তে হবে, এটা পড়ে এটা পড়বা, উপবৃত্ত, উপবৃত্ত, উপঅধি পরা। সবাই কমেন্টে লিখবা এটা,
উপবৃত্ত, শুধু এইটা লিখবা, উপবৃত্ত উপ অধিপরা, কমেন্টে লেখো, মুখস্থ হয়ে যাবে। উপবৃত্ত উপ অধিপরা, উপবৃত্ত উপ অধিপরা, এর মানেটা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যদি মনে করো ওই যে সেই বললাম না হিমালয় চড়াইটি গুলি করতেছো, এই যে 7.88 কিলোমিটার পার সেকেন্ড বেগের কম করো, তাহলে ও উপবৃত্তাকারে ঘুরে এসে পৃথিবীতে পড়বে। ঠিক আছে, তাহলে উপবৃত্তাকারে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং পৃথিবীতে ফিরে আসবে উপবৃত্তাকারে ঘুরে। আর তুমি যদি 7.88 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটতে পারো, ও দেখা যাবে বৃত্তাকারে পৃথিবীকে একেবারে বৃত্তাকারে প্রদক্ষিণ করবে, বারবার প্রদক্ষিণ করতে থাকবে বৃত্তাকারে, অর্থাৎ সে একটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। মানে মনে করো বিষয়টা হচ্ছে, তুমি এখন সায়েন্টিস্ট হয়ে গেছো, বিশাল হইতে চাইলে মেডিকেলে চান্স হলে না, তুমি এখন হয়ে গেছো সায়েন্টিস্ট, বিষয়টা ভালোই হইলো। মানে দাগ থেকে যখন দারুণ কিছু হয় তখন দাগই ভালো, বিষয়টা এমন। তো জিনিসটা হচ্ছে মনে করো যে তুমি মনে করো সায়েন্টিস্ট হয়ে গেছো, তুমি এখন কৃত্রিম উপগ্রহ আবিষ্কার করে ফেলেছো, আর একটা স্যাটেলাইট আবিষ্কার করছো। তা তুমি স্যাটেলাইটকে চাচ্ছ না আমার স্যাটেলাইটটা বৃত্তাকারে ঘুরবে, তাহলে বৃত্তাকারে ঘুরাইতে চাচ্ছ স্যাটেলাইট, তাহলে কত কিলোমিটার বেগে মনে করো একেবার পৃথিবী থেকে বিশাল উচ্চতায় নিয়ে যায়, তাহলে কত বেগে ছেড়ে দিলে, ঘুরাইলে, মানে কত বেগ দিলে তুমি সেটা বৃত্তাকার উপগ্রহে ঘুরাইতে পারবা, সেটা হচ্ছে 7.88। অর্থাৎ বলতে চাচ্ছি তাহলে 7.88 কিলোমিটার পার সেকেন্ড হইলে তার বেগটা বৃত্তাকার হবে, এবং মানে তার গতিপথটা বৃত্তাকার হবে, এবং সেটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। খেয়াল করে দেখো, 7.88 থেকে 11.2 থেকে আবার উপবৃত্ত, এবং 11.2 কিলোমিটার পার সেকেন্ড হলে সেটা অধিবৃত্ত, এবং 11.2 বেশি হলে সেটা পরাবৃত্ত। তো সেজন্য আমরা বললাম উপবৃত্ত উপ অধিপরা। সবাই কমেন্ট করো, উপবৃত্ত উপ অধিপরা, সবাই কমেন্ট করো, উপবৃত্ত উপ অধিপরা, উপবৃত্ত উপ অধিপরা। মনে থাকবে কথাটা, ইজি কথা, একটা ছোট্ট জিনিস আমরা জানলাম, এটা জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। সবাই কমেন্ট করো, উপবৃত্ত উপ অধিপরা। ঠিক আছে, তাহলে এইটা সিরিয়ালটা জানতে হবে, এবং তাতে আমাদের বক্সটা পড়া হয়ে যাবে। তাহলে তোমার কোশ্চেন আসবে যে কত বেগে নিক্ষেপ করলে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, বা কোনো বস্তুকে যদি আমরা 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি, তাহলে সেটা কিভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এবং যখনই কিন্তু আমাদের কি 11.2 মানে মুক্তি বেগে চলে যাবে, সে কি আর পৃথিবীতে ফিরে আসবে? আসবে না কিন্তু। অর্থাৎ লাস্টের দুটো তো পৃথিবী থেকে চলে যাবে, পৃথিবীকে আর প্রদক্ষিণ করবে না, কারণ তার পৃথিবীর প্রতি তার মায়া শেষ। ঠিক আছে, এইটা তো জানলাম আমরা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভূস্থির উপগ্রহ, দেখো খেয়াল করে দেখো, ভূস্থির উপগ্রহ বলতে ওই যে তুমি সেই সায়েন্টিস্ট হয়ে গেছো আর কি, কারণ পৃথিবী থেকে বিশাল একটা রকেটে করে একটা কৃত্রিম উপগ্রহ নিয়ে গেলে এত উপরে, নিয়ে যে তুমি তারে কত বেগ দিলে সে পৃথিবীকে ঘুরতে থাকবে বললাম। তুমি যদি সব বৃত্তাকারে ঘুরাইতে, তাহলে তার 7.88 কিলোমিটার পার সেকেন্ড বেগে ঘোরাতে হবে। যাই হোক, এখন এই কৃত্রিম উপগ্রহগুলা পৃথিবী যেভাবে ঘোরে, কৃত্রিম উপগ্রহগুলা মানে ভূস্থির যেটা বলতেছে, ভূস্থির মানে কি, পৃথিবী যেভাবে ঘুরতেছে, এই মানে পৃথিবী যদি ঘোরে এইটাও সেভাবে ঘুরতেছে। ঠিক আছে, সেটা এভাবে ঘুরতেছে, মানে কৃত্রিম উপগ্রহগুলো সেভাবে ঘুরতেছে। তো এটাকে আমরা বলি, তার যে কক্ষপথ সেটাকে আমরা পার্কিং কক্ষপথ বলি। যেহেতু পৃথিবীতে 24 ঘন্টায় দিন রাত হয়, এখানেও 24 ঘন্টায় দিন, এখন ভূস্থির। এবং এটা কিন্তু ঘুরে পৃথিবী যেমন পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, তাহলে তোমার বোঝো এই যে ভূস্থির উপগ্রহ কোন দিক থেকে কোন দিকে ঘুরবে, অবশ্যই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরবে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরবে। নর্মালি আমরা এই উপগ্রহগুলোর কক্ষপথের উচ্চতা 36,000 কিলোমিটার স্থাপন করি। তো কত উচ্চতায় নিয়ে চলে যাবা? একেবারে 36,000 কিলোমিটার উপরে নিয়ে চলে যাব, তারপরে যে তার বেগ দিব, এরকম একটা কথা। তো এই কথাটা জানতে হবে। এবং এই ভূস্থির উপগ্রহগুলা মেনলি আমরা এই যে বিভিন্ন যে বেতার, টেলিভিশন, হ্যাঁ, ইমেইল, মানে তুমি এখান থেকে বসে বসে তোমার প্রেমিকার কাছে তুমি SMS দিচ্ছ, তুমি মনে করছো সরাসরি তোমার প্রেমিকার কাছে যাচ্ছে, ও যাচ্ছে আগে ভূপগ্রহে, তারপর আবার তোমার প্রেমিকার কাছে যাচ্ছে, তোমার প্রেমিকা তখন আবার চ্যাটিং রিপ্লাই দিচ্ছে, ওটা আবার চলে যাচ্ছে ভূপগ্রহে, তারপর তুমি চলে আসছে। তুমি মনে করতেছো এখন কমেন্ট করতেছো, সেই কমেন্টটি কি সরাসরি এখানে আসছে? সেটা ভূপগ্রহের উপরে চলে যাচ্ছে, তারপরে আমার কাছে আসতেছে। তো সময় তো একটু লাগবেই, তাই না? বিষয়টা এরকম। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এটা আমরা জানলাম। আর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে স্পুটনিক 1। এটা জিনিসটা ঠিক আছে, এটা জানতে হবে। ঠিক আছে, আর ব্যক্তি সহ গেলে, ব্যক্তি সহ কথা বললে ভস্টক 1। প্রথমে তার মানুষ পাঠিয়ে দিলে মানুষ যদি মরে যায়, ও এসে কবে কি করে, ভাই আমি যে এই জিনিসগুলো পাঠাইছি দেখতে পাইছি, তার জন্য পরবর্তীতে মানুষ পাঠানো হয়েছে। ঠিক আছে, তাহলে মহাশূন্যে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1, আর ব্যক্তি সহ হলো ভস্টক 1। এটা একটু জানতে পারি আমরা।
খেয়াল করে দেখো এরপরে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে নর্মাল যে সূত্রগুলো আমরা দেখবো, খুব বেশি ম্যাথ আসে না এগুলো দিয়ে। তারপরে জিনিসটা জানতে হবে জিএম বাই আর প্লাস এইচ, তাই না? ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ। আর পর্যায়কাল কি পর্যায়ে ঘুরতেছে সেটা তো জানবো, এটা তো আমরা অলরেডি পড়ছি যে কত উচ্চতায় উপরে তুলবো, কত বেগ দিব। নর্মালি ভূস্থির উপগ্রহ 3.08 কিলোমিটার পার সেকেন্ড, ভূস্থির উপগ্রহের বেগ পড়ো, এটা কিন্তু মানে জায়গা যেটা মনে রাখতে হবে, এই অধ্যায়ের দক্ষতা অর্জন ওখানে আছে, এটা 3.08 তোমাদের বইয়ের যে এই অধ্যায়ের দক্ষতা অর্জন যেখানে লেখা থাকে লাস্টে, এক একটা চ্যাপ্টারের লাস্টে সেখানে আছে যে 3.08 কিলোমিটার পার সেকেন্ড। মনে থাকবে কথাটা, এটা মনে রাখবো আমরা। দেন চলে আসো পোলার উপগ্রহ। পোলার উপগ্রহের ক্ষেত্রে কমন কথা, এই পোলার উপগ্রহ জেনারেলি বেশি উপরে ওঠানো হয় না। জেনারেলি আমরা তো বললাম যে হচ্ছে যে ভূস্থির উপগ্রহ 36,000 কিলোমিটার উপরে উঠাচ্ছ, এটা কত উচ্চতায় উঠতেছে আমরা দেখো তো, যে 500 থেকে অনলি 800 কিলোমিটারের মধ্যে এটা উৎক্ষেপণ করা হয় এবং এর আবর্তনকাল অনলি 110 মিনিট, অনলি 110 মিনিট। এবং এটা জেনারেলি বিভিন্ন খনিজ সম্পদ অন্বেষণ, বনজ কৃষি এই অন্বেষণের মানে সহজ কথা এটা গবেষণা রিলেটেড কাজ, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে কাজ করতেছে, বুঝতে পারছো তাহলে। এবং এটা কিন্তু খেয়াল করে দেখো উত্তর দক্ষিণে আবর্তিত হচ্ছে, তাহলে দুইটা কথা এখনই লিখবা। সেটা তোমাকে বললাম যে ভূস্থির উপগ্রহ বললে আমরা বলেছি পশ্চিম থেকে পূর্ব, তাহলে স্থির লেখো, স্থির পশ্চিম থেকে পূর্ব, আর পোলার উত্তর থেকে দক্ষিণ। স্থির মানে পশ্চিম থেকে পূর্ব, আর হচ্ছে পোলার দক্ষিণ। পোলার কিন্তু পূর্ব না রে, পোলার পশ্চিম না রে, পোলার হচ্ছে উত্তর থেকে দক্ষিণে আবর্তিত হবে। আর সকল গুরুত্বপূর্ণ আবিষ্কার আমরা এমনি জানি, এগুলো বারবার পড়ছি, যে গ্যালিলিও বসে বসে পরন্ত বস্তু সূত্র আবিষ্কার করছে, সেটা প্রমাণ করেছে নিউটন। এই ক্যাভেন্ডিস ক্যালাস সে হলো জি আবিষ্কার করেছে। জির মান নির্ণয় করেছেন কে? ক্যাভেন্ডিস, এটা মনে রাখবো। জির মান নির্ণয় করছে কি? ক্যাভেন্ডিস। কোপারনিকাস সৌরকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা, ঠিক আছে। আর ভূকেন্দ্রিক কথা বললে টলেমি, সৌর কথা বললে মানে সৌরজগৎ নিয়ে কথা বললে কোপারনিকাস, ভূকেন্দ্রিক বললে টলেমি, এই কথাটা মনে রাখবো। আর গ্রহগুলোর মানে উপবৃত্তাকারে ঘুরছে এটা তো আমরা জানি কেপলার আবিষ্কার করছে, তাই না? তাহলে এই আমাদের জানতে হবে, এটা টোটাল মহাকর্ষ বিকর্ষ বিষয়টা এটা ছিল। তাহলে খেয়াল করে দেখো, এটা পর্যন্ত আশা করি বুঝছো। গুড, অনেকে কমেন্ট করছিলাম।